আসসালামু আলাইকুম। আজ 12 জানুয়ারি 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতকে ধমক দিয়ে পাকিস্তানের সঙ্গে অবিশ্বাস্য যা করছে ঢাকা। ঐক্যের কথা বলে বিভক্ত অভ্যুত্থানের শক্তিগুলো। রাবিতে কোরআন পোড়ানো এবং বিজেপির লোগো অঙ্কনের রহস্য কি? এবার বিস্তারিত। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হবে। রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। সম্প্রতি সীমান্তের 5টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি ও স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় 2010 থেকে 2023 সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো ভারতের করা উচিত হয়নি, কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে। পাকিস্তানের নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এতদিন ভিসা ইস্যু করার আগে পাকিস্তানের মিশন প্রধানদের জন্য ঢাকা থেকে ছাড়পত্র নেওয়ার প্রয়োজন ছিল, যা বর্তমান সরকার বাতিল করেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের লাহোরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য জানান পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসাইন। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হাইকমিশনার আরও জানান, বাংলাদেশের বর্তমান সরকার দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে আগ্রহী। গত এক দশকে দ্বিপাক্ষিক সম্পর্ক সন্তোষজনক না থাকলেও ভবিষ্যতে তা উন্নত করার প্রচেষ্টা চালানো হবে। ইকবাল হোসেন বলেন, বাংলাদেশ, যার জনসংখ্যা প্রায় 18 কোটি, পাকিস্তানের জন্য একটি বিশাল ভোক্তা বাজার হিসেবে কাজ করতে পারে। তবে এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো হয়নি। দুই দেশের বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করাই এখন মূল লক্ষ্য। এলসিসিআই সভাপতি মিয়া আবুজার সাদের দেওয়া তথ্য অনুসারে 2023-24 অর্থ বছরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 1718 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ পাকিস্তানের রপ্তানি ছিল 661 মিলিয়ন ডলার এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে আমদানি 57 মিলিয়ন ডলার। 2024 অর্থ বছরের প্রথম 5 মাসে পাকিস্তানের বাংলাদেশের রপ্তানি বেড়ে 314 মিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে বাংলাদেশ থেকে পাকিস্তানে আমদানি হয়েছে মাত্র 31 মিলিয়ন ডলারের পণ্য। ঐক্যের কথা বলে বিভক্ত অভ্যুত্থানের শক্তিগুলো। এ বিষয়ে করা সমকালের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যের প্রতিশ্রুতি দিলেও বিভেদে জড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির মতবিরোধ প্রকাশ্যে। দীর্ঘদিনের মিত্র জামাত ইসলামের সঙ্গেও বেড়েছে তিক্ততা। সব ইস্যুতেই ছাত্র নেতৃত্বের বিপরীত অবস্থান বিএনপির। ছাত্র নেতৃত্বের সংগঠনগুলোতে দ্বন্দ্ব জামাতের প্রভাবে। সরকার, দল ও সংগঠনগুলোর নেতাদের সূত্রে এসব তথ্য জানা গেছে। তাদের ভাষ্য, অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে শুরু বিভেদ। নির্বাচন ও সংস্কার প্রশ্নে তা বিভক্তিতে রূপ নেয়। আগস্টে রাজনৈতিক দল ও ছাত্র নেতৃত্ব সংস্কারের সরকারকে যৌক্তিক সময় দেওয়ার সিদ্ধান্ত নিলেও দ্রুত নির্বাচন চায় বিএনপি। তবে সংস্কারের জোর জামাত ও ছাত্র নেতৃত্বের। তাদের ভাষ্য, বিএনপি ক্ষমতায় বসলে অভ্যুত্থানের কাঙ্ক্ষিত সংস্কার করবে না। সরকার চলতি বছরের শেষ থেকে আগামী বছরের প্রথমার্ধকে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। এতে সন্দিহান বিএনপি ছাত্র নেতৃত্বের দল গঠনের উদ্যোগকে সরকারি সমর্থনের ফল এবং তাদের ক্ষমতার বাইরে রাখার চেষ্টা হিসেবে দেখছে। রাজনীতির মেরুকরণে অভ্যুত্থানের শক্তিগুলো পরস্পরের বিরুদ্ধে চড়াও হয়েছে। জামাতকে 71-এর স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য বিদ্ধ করছে বিএনপি। আওয়ামী লীগ না থাকায় রাজনীতির মাঠে দুদল এখন প্রতিদ্বন্দ্বী। ছাত্র নেতৃত্ব 71 মুছে 24-এর অভ্যুত্থানকে গৌরবান্বিত করেছে অভিযোগ বিএনপির। জামাত ও ছাত্র নেতৃত্ব বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে চাঁদাবাজি, দখলদারিত্বের দায় দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ছাড়াও সংঘর্ষে জড়িয়েছে। বরিশালে বিজয় মিছিলে হামলার জন্য বিএনপিকে দায়ী করেছে নাগরিক কমিটি। চট্টগ্রাম, গাইবান্ধা সহ বিভিন্ন এলাকায় বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত 4 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের কথা হলেও দেখা যায়নি। পারস্পরিক অবিশ্বাসের কথা বলেছেন খোদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার তিনি বলেন, হাসিনার পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গায় থাকতে পারছি না। এখন একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য।
গতকাল শনিবারও বিএনপির মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশেরই কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। বিএনপি জামাত উভয়ে এখন বলছে অভ্যুত্থানকে রাজনৈতিক তকমা দিয়ে যেন শেখ হাসিনা অতীতের মতো দমন করতে না পারেন, সে কারণে এমন কৌশল ছিল তাদের। কার্যত অভ্যুত্থানের কৃতিত্ব এখন সবাই দাবি করছে। বিএনপির ভাষ্য, তাদের নেতাকর্মী সবচেয়ে বেশি জীবন দিয়েছেন। আন্দোলন চলাকালে নিষিদ্ধ হওয়া জামাত শিবির সংখ্যা বলেনি, তবে ছাত্র শিবিরের ভাষ্য অভ্যুত্থানে এগিয়েছে তাদের পরিকল্পনায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবিরকে সহযোদ্ধা বললেও ছাত্রদলের সঙ্গে ক্যাম্পাসগুলোতে বিরোধে জড়াচ্ছে। ছাত্র নেতৃত্ব বিএনপির 15.5 বছরের ব্যর্থতাকে তুলে ধরে অভ্যুত্থানকে নিজেদের দাবি করছে। ছাত্র নেতৃত্বের সঙ্গে বিএনপির বিরোধ প্রকাশ্য হয় রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে। অক্টোবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শেখ হাসিনার মনোনীত মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণে আলটিমেটাম দেয়। অন্যান্য দল শর্ত সাপেক্ষে সমর্থন দিলেও সাংবিধানিক সংকটের কারণ দেখিয়ে বিরোধিতা করে বিএনপি। সরকারও শেষ পর্যন্ত পিছিয়ে আসে। এরপর বিএনপি ও ছাত্র নেতৃত্বকে আর এক টেবিলে দেখা যায়নি। ছাত্র নেতৃত্ব সংবিধান বাতিল এবং দ্বিতীয় প্রজাতন্ত্র তথা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি তুলেছিল। 31 ডিসেম্বর শহীদ মিনার থেকে ঘোষণাপত্র পাঠের কথা জানানো হয়, কিন্তু সংবিধান বদলের বিরোধী বিএনপির বাধায় তা হয়নি। 30 ডিসেম্বর সরকার জানায় তারাই দেবে ঘোষণাপত্র। অনৈক্যের কথা স্বীকার করে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, অভ্যুত্থানের অর্জন কুক্ষিগত করার প্রবণতা রয়েছে। ছাত্ররা প্রথমে তা ধরতে পারেনি, দূরদর্শিতারও অভাব রয়েছে। যা হয়েছে তাতে আমরা দুঃখিত, মর্মাহত। শহীদের সংখ্যা বলে কেউ কৃতিত্ব নিলেও শহীদের দায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তাই শহীদের স্বপ্ন পূরণের বাধ্যবাধকতা ছাত্র নেতৃত্বের রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল ও সৈয়দ আমির আলী হলে রাতের আধারে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এ সময় হলের দেয়ালে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোগো আঁকা হয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এমন ন্যাক্কারজনক কাজ করেছে তা এখনও জানা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে এই কাজটি করতে পারে। এদিকে ঘটনার প্রকাশের পরপরই হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই এই ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে দেখছেন। জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শিহাবুদ্দিন বলেন, হলের মসজিদে ফজরের নামাজ আদায় করার পর প্রতিদিনের মতো আমরা কোরআন তিলাওয়াত করতে গিয়ে দেখি দুটি কোরআন শরীফে প্রথম দিকের দুটি সূরা এবং শেষের দিকের দুটি সূরা অবিশ্বাস্যভাবে পুড়িয়ে বুক সেলফে রাখা হয়েছে। দুটি কোরআন শরীফের হার্ড কভার সহ প্রথম ও শেষের কিছু পৃষ্ঠা পোড়ানো হয় এবং মাঝখানে 70% পৃষ্ঠা অক্ষত রয়েছে। এটা নিশ্চিত যে কোরআন শরীফগুলো কোনোভাবে কয়েল বা অন্য কোনো আগুনে পুড়ে নাই। যে কোনো এক গোষ্ঠী বা ব্যক্তি বড় কোনো উদ্দেশ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজটি করছে। বিষয়টা অনেক হৃদয় বিদারক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, জিয়া হল ও আমির আলী হলে কোরআন পোড়ানোর ঘটনা একই সূত্রে গাথা। কোরআন পুড়িয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটানো হয়েছে। মুসলিমদের দুর্বলতা তারা খুব ভালোই জানে, কিন্তু তারা এটা জানে না যে আমাদের কোরআন ও নবীর প্রতি অগাধ ভালোবাসাই সমস্ত শক্তির কারণ। একটি উগ্রবাদী চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে কোরআন পুড়িয়ে বিশ্ববিদ্যালয় সহ পুরো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই। অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে অপসারণের দাবি জোরালো হচ্ছে যুক্তরাজ্যে। বিশেষ করে বিরোধী শিবির বারবার দাবি তুলছে যেন টিউলিপকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এবার টিউলিপ সিদ্দিকীকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনচ। তিনি বলেন, বাংলাদেশের রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে $3.9 বিলিয়ন আত্মসাতে পরিবারের সাথে টিউলিপের নাম আসায় তাকে তার পদ থেকে বরখাস্ত করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে আহ্বান জানান কেমি ব্যাডেনচে। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এক্সের পোস্টে কনজারভেটিভ পার্টি ওই নেতা বলেন, এখন সময় এসেছে টিউলিপ সিদ্দিকীকে বরখাস্ত করার। প্রধানমন্ত্রী তার এমন বন্ধুকে দুর্নীতি দমনের দায়িত্ব দিলেন যিনি নিজেই এখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া, কিন্তু তার জন্মভূমি বাংলাদেশই
এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। কেমি ব্যাডনোচ আরও বলেছেন, এখন বাংলাদেশ সরকারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাথে টিউলিপের যোগসূত্র নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। সম্প্রতি সানডে টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি প্রধানমন্ত্রী স্টারমারের কাছে টিউলিপের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন। ডক্টর ইউনূস সানডে টাইমসকে বলেছিলেন, টিউলিপ সিদ্দিককে তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠদের দেয়া লন্ডনের সম্পত্তিতে বসবাস করার বিষয়ে ক্ষমা চাওয়া উচিত। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সাফল্যের জন্য আজ একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি স্বার্থপর যদি হতে পারেন তাহলে সাফল্য আপনার হাতের মুঠোয় ধরা দেবে। ভুল বোঝার কোনো সুযোগ নেই। স্বার্থপর বলতে ফোকাস ঠিক রাখা। আপনি জীবনে যা হতে চান বা যে কাজটি সফলভাবে করতে চান সেই দিকে নিরন্তরভাবে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়াই হচ্ছে স্বার্থপর হওয়া। আপনি অন্যের কথায় প্রভাবিত হয়ে যদি আপনার নির্দিষ্ট লক্ষ্য থেকে দূরে সরে যান বা অন্য একটি কাজে যুক্ত হয়ে যান তাহলে কিন্তু আপনি আর সফল হতে পারবেন না। এই জন্যে সফলতার পূর্ব শর্ত হচ্ছে নিজের লক্ষ্যে স্বার্থপর হওয়া। গোটা পৃথিবী যদি আমাকে বলে তুমি কাজটি থেকে সরে যাও, আমি সরব না, বরং আমি লক্ষ্য পানে দৃঢ়চিত্তে এগিয়ে যাব। এটাকেই আসলে বলছি যে স্বার্থপর হওয়া। আসুন জীবনে প্রত্যেকটা কাজের বাস্তবায়নের জন্য আমরা ইতিবাচক স্বার্থপর হই। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর ছোড়া হাজার হাজার অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে ছিটিয়ে আছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। শুক্রবার রাতে নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 24 জানিয়েছে, ফিলিস্তিনিরা অবিস্ফোরিত গোলাবারুদ ব্যবহার করে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি তৈরি করেছে কিনা, যাতে উত্তর গাজায় 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে তা জানতে ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে। গত 8 জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে উত্তর গাজার বেইত হানুনে একটি ট্যাঙ্কের নিচে আইইডি বিস্ফোরণে 3 সেনা নিহত ও 3 জন আহত হয়েছেন। এছাড়া রোববার এক প্রতিবেদনে তুর্কি গণমাধ্যম জানিয়েছে গাজায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছে। প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হাজার হাজার গোলাবারুদ নিক্ষেপ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেবল বিমান বাহিনী প্রায় 30,000 বোমা ফেলেছে উপত্যকাটিতে। চ্যানেল 12 বলছে, গাজায় ইসরায়েলি বিমান থেকে ছোড়া হাজার হাজার বোমা অবিস্ফোরিত রয়েছে, যার মধ্যে কিছু বোমার ওজন 1 টনেরও বেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের জন্য ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের কিছু অস্ত্র ও গোলাবারুদে প্রযুক্তিগত সমস্যা পাওয়া গেছে। যুদ্ধের শুরুতে গাজায় ফেলা প্রায় 40% বোমা ডাম্প বোমা ছিল বলেও উল্লেখ করা হয় এতে। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস 2024 সালের এপ্রিলে জানিয়েছে, গাজা জুড়ে আনুমানিক 7,500 টন অবিস্ফোরিত বোমা বা অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা পরিষ্কার করতে 14 বছর পর্যন্ত লাগতে পারে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।